আমার মনে হয় ওরা বুঝতে পেরেছিল যে পুলিশ ওদের ধাওয়া করবে, ওদের আটকানোর চেষ্টা করবে। হয়তো সেই কারণেই তারা বাচ্চাটাকে নিজেদের সঙ্গে নিয়ে গেছে। এত ঘটনার পরেও নীল শান্ত গলায় বলল, তাড়াতাড়ি কন্ট্রোল রুমে কল করো আর নিজেদের সার্ভেইলেন্স ক্যামেরা দিয়ে ওদের লোকেশন ট্র্যাক করতে বলো। আমাদের ব্যাকআপ ফোর্সও চাই, ওদেরকেও খবর করো। নীলকে ভীষণ তৎপর দেখাচ্ছিল। আমি এক্ষুনি করছি। অবন্তিকা তাড়াতাড়ি নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো। কন্ট্রোল রুম, আমি অফিসার অবন্তিকা বলছি। নীলের কথা মতো খবর পাঠিয়ে দিল অবন্তিকা। প্রায় 10 মিনিট পর একটা কালো গাড়ির ভেতরে বসে থাকা ডাকাত দলের একজন আনন্দে উত্তেজিত হয়ে বলল, বস, এবার তো আমরা বেশ বড় লোক হয়ে গেছি। বেটা কে জানতো যে এত বড় ব্যাংকের কাছে 5 কোটি টাকা থাকবে না। তুই খুশি হলেও আমি এতে খুশি না। আরেকজন ডাকাত বেশ বিরক্ত হয়ে বলল। হঠাৎ করে যে লোকটা গাড়ি চালাচ্ছিল সে রিয়ার ভিউ মিরর দিয়ে তাকালো, আর তারপরেই তার মুখের এক্সপ্রেশন পুরোপুরি বদলে গেল। বস, একটা গাড়ি আমাদের পেছনে আসছে। মনে হচ্ছে ব্যাংকের যে লোকটা আমাদের সঙ্গে লড়াই করছিল সেই লোকটাই ওই গাড়িতে রয়েছে। কি? কিন্তু সেটা কি করে সম্ভব? ওর তো মাথায় চোট লেগেছিল, কাঁধেও গুলি লেগেছিল, হসপিটাল যায়নি? ভয়ে ভয়ে একজন ডাকাত জিজ্ঞেস করলো। আরে এত ভয় পাওয়ার কি আছে, ছেলেটা তো অর্ধেক ঘায়েল হয়েই আছে। আর ওই মেয়ে পুলিশটা, এই তো মাত্র 2 জন লোক। ডাকাত সর্দারের মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। সে অর্ডার দিল, গাড়ির স্পিড বাড়া, আর আমাদের যা প্ল্যান ছিল সেটা ফলো কর। একবার আমরা ঠিক সময় নৌকর ঘাঁটি পর্যন্ত পৌঁছে যাই, তারপর ওরা চাইলেও আর আমাদের কিছু করতে পারবে না। ডাকাত সর্দার ওপরে ওপরে শান্ত থাকার ভান করলেও ভেতরে ভেতরে তারও বেশ ভয় হচ্ছিল। আর ভয় করবে নাই বা কেন? ব্যাংকে নীলের মারপিট দেখে তাক লেগে গিয়েছিল ওর। গুলি খাওয়ার পরও সে সম্পূর্ণ স্বাভাবিকভাবে হেসে কথা বলছিল। বস, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে? ওরা কি আমাদের মেরে ফেলবে? জিজ্ঞেস করলো সর্দারের অন্য একজন চেলা। বোকা ছেলে, ভুলে গেছিস আমি এখানে আসার আগে তোকে কি বলেছিলাম? সর্দার গম্ভীরভাবে বলল। হতে পারে ছেলেটা লড়াইতে এক্সপার্ট, কিন্তু আমাদের কাছেও একজন হোস্টেজ আছে, আর যতক্ষণ আমাদের কাছে হোস্টেজ আছে ততক্ষণ আমাদের কেউ কিছু করতে পারবে না। নীল, আরো জোরে চালাও, তাড়াতাড়ি করো, ওরা আমাদের হাত থেকে ফসকে না যায়। না হলে আমায় গাড়ি চালাতে দাও। এই অবস্থায় কিভাবে চালাবে তুমি? অধৈর্য হয়ে অবন্তিকা বলে উঠল। কাঁধে গুলি খেয়ে মাথা ফাটা অবস্থাতেই ডাকাত দলের পিছু নিয়েছিল নীল। চিন্তা করো না, আগেরবার আমরা যেই নৌকা ঘাঁটিতে গিয়েছিলাম সেটা বেশি দূরে না। আমার মনে হচ্ছে ওরা ওখানে গিয়েই থামবে। নিজের গাড়ির স্পিড বাড়িয়ে নীল কথাগুলো বলল। তুমি এক্ষুনি ফোন করে নিজের টিমকে সোজা নৌকা ঘাঁটিতে আসতে বলো। যদি ওদের গাড়িটাকে গঙ্গার ঘাটে ঢোকার আগেই ধরে ফেলা যায় তাহলেই বেশি ভালো হবে। আমার মনে হয় ওরা গঙ্গার ঘাটে গিয়ে সেখান থেকে নৌকা চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। এরা এখানকার নয়, বাইরে থেকে এসেছে, আই এম শিওর। নীলের মাথায় হঠাৎই বুদ্ধি খেলে গেল। নীল ইচ্ছে করলেই নিজের গাড়িটা আরো জোরে চালিয়ে ডাকাত দলকে ধরে ফেলতে পারত, কিন্তু ডাকাতদের সাথে একটা বাচ্চা রয়েছে। রাগে সেই হোস্টেজের কোনো রকম ক্ষতি করবে না ওরা, সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আর তাছাড়া নীলের শরীরে এখন আগের মতো শক্তি ছিল না যে 5 জন লোকের সঙ্গে একাই লড়াই করতে পারবে। আর অবন্তিকার পক্ষেও 5 জনকে একা সামলানো সম্ভব নয়। তাই ওদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাকআপ ফোর্স দরকার। এমন সময় অবন্তিকার চোখ নীলের শার্টের উপর গিয়ে পড়ল। নীলের শার্ট রক্তে ভিজে গিয়েছিল। নীল, তোমাকে দেখে আমার মনে হচ্ছে না যে তুমি ঠিক আছো। এই মুহূর্তে তোমার ড্রাইভ করা উচিত নয়। আমাকে দাও, আমি চালাচ্ছি। আমি ঠিক আছি, খুব একটা চিন্তা করার দরকার নেই। আমি আরো কিছুক্ষণ নিজেকে ঠিক সামলে নিতে পারবো। শরীরের ভেতর প্রচন্ড যন্ত্রণা হওয়া সত্ত্বেও শান্তভাবে নীল বলল। যদিও এইসব প্রশ্ন করার জন্য এটা সঠিক সময় নয়, কিন্তু তাও আমি তোমার কাছে কিছু জানতে চাই। অবন্তিকা নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করল। যখন ওই লোকটা গুলি চালালো তখন তুমি সহজেই মাটিতে বসে পড়তে পারতে। তুমি বাচ্চাটাকে কেন বাঁচালে? মানে বাচ্চাটার সঙ্গে তোমার তো কোনো রক্তের সম্পর্ক নেই। আমি বলছি না যে তুমি কিছু ভুল করেছো, কিন্তু কেন তুমি নিজের জীবনের এত বড় ঝুঁকি নিলে? নীল কোনো উত্তর দিল না, চুপ করে সামনের দিকে তাকিয়ে এসে গাড়ি চালাতে থাকলো। ওদিকে কিছুক্ষণের মধ্যেই ডাকাতের দল নিজেদের গন্তব্যে পৌঁছে গেল। তারপর গাড়ি থেকে নেমে তারা সেই বাচ্চা মেয়েটিকে বগল দাবা করে নৌকা ঘাঁটির দিকে পালাতে শুরু করলো। এদিকে নীলরাও ততক্ষণে পৌঁছে গেল ওখানে। ডাকাত দলকে হাতে নাতে ধরতে তারাও ওদের পেছনে ছুটতে শুরু করলো। নীল আর অবন্তিকাকে ওদের পেছনে ধাওয়া করতে দেখে ডাকাতের দল হঠাৎ ঘুরে দাঁড়ালো। তোরা দুজন এখনো আমাদের পেছন ছাড়িসনি? ডাকাত সর্দার কড়া গলায় বলল। এই দুটোর জন্য এখনো পয়সা ভাগাভাগি করার সময় পেলাম না, জোঁকের মতন পেছনে পড়ে রয়েছে। একজন ডাকাত প্রচন্ড রেগে উঠল। কোনো ব্যাপার না, এখন তো আমরা ওদেরকে মেরে তারপরেই পয়সা ভাগ করব। শয়তানি হাসি হেসে আরেকজন উত্তর দিল। চুপ, বাচ্চাটাকে ছেড়ে দে আর নিজেদের দুটো হাত তুলে মাটিতে বসে সারেন্ডার কর। এখনো সময় আছে, তোরা নিজেদের প্রাণ বাঁচাতে পারিস।
অবন্তিকা রাগী গলায় ধমক দিল, আমি যখন ঠিক করেছি আমি এই টাকা নিয়ে এখান থেকে যাব, তখন আমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি তোরা কোনো রকম চালাকি করার চেষ্টা করিস, আমাদেরকে আটকানোর চেষ্টা করিস, তাহলে এখনই আমি এই বাচ্চাটার খুলি উড়িয়ে দেব। ঠান্ডা গলায় ডাকাত সর্দার বলল। আর তারপরই ডাকাত সর্দার বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে তার মাথায় বন্দুক তাক করল। ছোট বাচ্চাটিকে দেখে বেশ বোঝা যাচ্ছিল যে কতটা ভয় পেয়েছে সে। তার চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শয়তান, এক্ষুনি এই বাচ্চাটাকে ছেড়ে দে! উত্তেজিত হয়ে অবন্তিকা বলে উঠল। নীল অবন্তিকার পিঠ চাপড়ে শান্ত হতে ইঙ্গিত করল, আর তারপর ডাকাত দলের দিকে এগোতে এগোতে বলল, আমি তো ভেবেছিলাম তোমরা খুবই সাহসী লোক, কিন্তু এখন তো দেখছি তোমরা একটা ছোট বাচ্চার পেছনে লুকিয়ে নিজেদের বীরত্ব দেখাচ্ছ। আর তোমরা বলছিলে যে নিজের জীবনের পরোয়া করো না। তোমাদের নিজেকে পুরুষ মানুষ বলতে লজ্জা হয় না? এক কাজ করো, এই গঙ্গায় ডুবে মরে যাও তোমরা। জেনে শুনে ডাকাতদেরকে উস্কানোর চেষ্টা করছিল নীল। চুপ কর, আজ যদি ব্যাংকে তুই না থাকতিস তাহলে এতক্ষণে আমরা পগার পার হয়ে যেতাম। নীলের ভাবগতিক সর্দারের একদমই পছন্দ হচ্ছিল না। আসলে ডাকাত সর্দার অনেক কাঠখড় পুড়িয়ে নিজের দলটা তৈরি করেছিল, আর এতদিন পর্যন্ত তারা যেখানেই লুট করেছিল সেখানেই তাদের বেশ লাভও হয়েছিল। কিন্তু আজ ওদের হাতে খুব বেশি টাকা কড়িও আসেনি, আর তার উপর নীল আর অবন্তিকাও তাদের পেছনে পড়ে রয়েছে। এসবের জন্য তাদের আসল প্ল্যানটা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। আমি কি কিছু ভুল বলছি? যদি তোমাদের মনে হয় যে তোমরা সত্যিকারের পুরুষ মানুষ, তাহলে এক্ষুনি বাচ্চাটাকে ছেড়ে দাও। তোমাদের একজন হোস্টেজ চাই, তাই তো? আমি রাজি তোমাদের হোস্টেজ হতে। কথাগুলো বলতে বলতে নীলের চেহারা ক্রমশ শান্ত হয়ে আসছিল। নীলের মুখে এই কথা শুনে অবন্তিকা পুরোপুরি হতবাক হয়ে গেল। সে সাথে সাথে নীলকে বারণ করতে গেল, কিন্তু তার আগেই সর্দার বলে উঠল, ঠিক আছে, তোর খুব হিরো হওয়ার শখ, তাই না? কোনো ব্যাপার না, তোর এই ইচ্ছাও আমি আজকে পূর্ণ করে দেব। আয়, নিজের দুটো হাত উপরে তুলে আস্তে আস্তে এগিয়ে আয়। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই বাচ্চাটা পটল তুলবে। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করেন, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন।